Hi, I'm Pratim Ranjan Bose, and you are watching Podcast with Pratim, presented by Iravati Research and Communication Center, or IRCC. I have with me Ghulam Murtaja. You have seen him twice in the past. He's editor of Daily Star Bangla, or rather, he was, because he has just joined in foreign service. He will be press minister in Washington, D.C. soon. Murtaja is a very good friend, very good journalist. He was one critical voice all across. So I know him for too long, and there is no question on. I mean, I can say, I'm very proud to have you as my friend, Murtaja. On August 5, during that hurriedly organized session, you said two important things about Bangladeshi politics. One was you expected the interim government administration to conduct the election in around 6 months. And second, you say that in that election, assuming it is happening in 6-7 months, irrespective of whatever has happened in Bangladesh, Awami League will get from roughly 35 to 40% vote that used to get, it will get 20-25% votes. প্রথম এখন পর্যন্ত দেশের যে সিচুয়েশন এবং এখন পর্যন্ত যে অবস্থা তাতে আমি মনে করছি না যে আর্মি পেছনে থেকে একটা লম্বা সময়ের কেয়ারটেকার গভর্নমেন্ট বা অন্য যে কোনো নামের কোনো সরকার পরিচালনা করবে বা করার মতো সাহস দেখাবে বা করার মতো ইচ্ছে করবে। আমি ধারণা করি সেটা 3 মাস 6 মাস সর্বোচ্চ 1 বছরের মধ্যে একটা 1 বছর যাবে না, আমি আশা করি 6 মাসের মধ্যে কোনো একটা ফরম্যাটে, সেটা কি ফরম্যাট হবে সেটা আমি জানি না, এখন এই মুহূর্তে বলা যাবে না, কিন্তু একটা ফরম্যাটে দেশে একটা সুষ্ঠু নির্বাচন বলতে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যেটা বোঝায় যে এর আগে কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে যে নির্বাচনগুলো হয়েছে 91, 2091, 96, 2001, 2009, এই যে কয়টা নির্বাচন হয়েছে এরকম একটা নির্বাচন বাংলাদেশে হবে আমার অ্যানালাইসিস সেটা বলে, নাম্বার 1। নাম্বার 2, সেই নির্বাচনগুলোতে বিএনপি যেহেতু বড় একটা রাজনৈতিক দল, সেই দলটার অবস্থা কি হবে, আওয়ামী লীগের অবস্থাটা কি হবে। আওয়ামী লীগ, সংক্ষেপে বলবো, আওয়ামী লীগ এই মুহূর্তে অত্যন্ত বাজে অবস্থার মধ্যে আছে। এখানে একটা কিন্তু আছে, সেই কিন্তুটা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে এটা প্রমাণিত যে বিএনপি এবং আওয়ামী লীগ যত খারাপ অবস্থাতেই থাক, বিএনপি 30 থেকে 32% ভোট পায়, তাদের ভোট ব্যাংক টোটাল ভোটে। আওয়ামী লীগ ভোট পায় ±35%। এই 15 বছরের পরিপ্রেক্ষিতে আমি ধারণা করি নির্বাচন যখনই হোক, আরেকটা ফোন চলে এসেছিল, নির্বাচন যখনই হোক, আমি ধারণা করি নির্বাচন যখনই হোক সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিবে এবং আওয়ামী লীগ অংশ নিলে কমপক্ষে 30% ভোট পাবে। আসন যদি কথা চিন্তা করি, সিট যদি চিন্তা করি, সেই সিটের হিসেবে সে অনেক কম পাবে, 20টা 30টা 40টা হয়তো সিট পাবে। It is a different ballgame. It is a different game. Now, it was common perception that if the elections are delayed, that will go against BNP because the tide will. Tide was very strong in BNP's favor at that time. And now the election. So the question is, when the elections are going to be held? The chief advisor recently said that from end of 2025 to 2026, sometime earlier in 2026. And so where are we now? And where is Awami League? Where is BNP? BNP is every day BNP is demanding about early elections. Over to you. থ্যাংক ইউ প্রতিম দা। বাংলাদেশে আসলে 5 আগস্টের পরে তো অনেক বড় পরিবর্তন ঘটে গেছে। সেই পরিবর্তন ঘটে যাওয়ার জায়গাতে পলিটিক্যাল পার্টিগুলো, বিশেষ করে সবচেয়ে বড় পার্টি এখন আওয়ামী লীগের না থাকার কারণে বড় পার্টি বিএনপি,
তো বিএনপি তার জায়গা থেকে অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চাইবে, সেটা খুব স্বাভাবিক। বাট বাংলাদেশের সিচুয়েশনের কারণে আহ, হুট করে নির্বাচন দেওয়াটা বর্তমান ইন্টারিম সরকারের জন্য খুবই কঠিন। তার মধ্যে আহ, বিগত ১.৫ দশকে ৩টি নির্বাচন যেহেতু নির্বাচন হয় নাই, সেই কারণে জনমনের একটা চাওয়া আছে যে বাংলাদেশের নির্বাচন সহ প্রশাসনিক কিছু জায়গাতে সংস্কার করে নির্বাচনটা হোক। তো সেরকম একটা জায়গার দিকেই এগোচ্ছিল। তো সেরকম একটা জায়গার দিকে এগোনোর পরিপ্রেক্ষিতে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর চাপ আছে যে নির্বাচনটা দ্রুত সময়ের মধ্যে দিতে হবে। সেই সবকিছুর পরিপ্রেক্ষিতে এখন মোটামুটি ভাবে আপনি বলতে পারেন যে বাংলাদেশে একটা নির্বাচনী ট্রেন যাত্রা শুরু করেছে। নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। সেই কমিশন ইলেকশন ভোটার তালিকা ঠিকঠাক করবে, করে একটা নির্বাচনের দিকে আমরা যাচ্ছি। কিন্তু পলিটিক্যাল পার্টি, বিশেষ করে বিএনপি যত দ্রুত নির্বাচন চাইছে, নির্বাচনটা তত দ্রুত হবে না, এটা আমার ধারণা। ইতিমধ্যেই প্রধান উপদেষ্টা ব্যাখ্যাটা দিয়েছেন। I think the next national election in Bangladesh could be held in early 2026. Although political parties are demanding earlier election, they will not go on a movement against the interim government. যা কিছুই হোক না কেন, এইরকম সময় আর এই জায়গাটাতে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়াটা বেশ কঠিন। কঠিন এই কারণেই যে আওয়ামী লীগ তার অবস্থান পরিবর্তন করে নাই। আওয়ামী লীগের যে একটা বড় একটা পরিবর্তন হয়ে গেছে, বড় একটা ঘটনা ঘটে গেছে বাংলাদেশে, সেই জায়গা থেকে আওয়ামী লীগ তার অবস্থান পরিবর্তন করে নাই। তো আওয়ামী লীগ যেহেতু তার অবস্থান পরিবর্তন করে নাই, এবং আওয়ামী লীগ এখনো বুঝে উঠতে পারছে না যে তার আসলে রাজনীতিটাতে কি করা উচিত, কি করবে সে। তো সেই কারণে আমার ধারণা যে নেক্সট ইলেকশনে আওয়ামী লীগ কি করবে সেইটা যেহেতু সে ঠিক করতে পারে নাই, তাহলে সেই কারণে আওয়ামী লীগের জন্য খুব কঠিন নেক্সট ইলেকশনে অংশ নেয়া। যে আমার মূল কথাটা হচ্ছে এরকম যে ইফ দ্য আওয়ামী লীগ ডাজ নট চেঞ্জ ইটস পলিটিক্যাল আউটলুক, ইট উইল বি ডিফিকাল্ট ফর দেম টু রিটার্ন টু পলিটিক্স। দ্য লিডার হু ফেইল্ড, ইনক্লুডিং হাসিনা, মাস্ট বি রিমুভড। আমার my personal opinion, new leadership will be needed. The mistake of killing people must be admitted. The crime of corruption and money laundering must be admitted, and responsibility must be taken. Then maybe they will be able to return to politics again, but it will take time. It cannot be done in a hurry. Well, আওয়ামী লীগ যদি তার অবস্থান পরিবর্তন না করে, তাহলে আওয়ামী লীগের জন্য অন্তত নেক্সট নির্বাচন বা নেক্সট সময়টাতে রাজনীতিতে ফিরে আসা খুব কঠিন। it is one thing whether Hasina will, this you are saying as an, I mean, I assume you are saying as an analyst that if Hasina leads, the party's image will suffer. Now, that is up to Awami League to decide and organize itself, right? Yes. There has been umpteen examples in history and in Bangladesh. I mean, the last BNP Tariq Rahman was out of the country, but BNP was there. I fully appreciate your point that the elections were not duly conducted. But BNP was there, very much there, even without Tariq Rahman being there. Second, Tariq Rahman is accused, and BNP particularly was accused of corruption and money laundering. And there were cases he was acquitted. He and everyone else were acquitted from those cases, some of those cases. And one of the foreign witnesses put up a LinkedIn post criticizing that there is no legal system practically in Bangladesh. So I'm just taking these two issues out, because in India also we have seen corruption charges were not very effective in many cases in elections. About the other things, point is, we will know to what extent Awami League's popularity has suffered, or once it participates in election.
The big question is whether Awami League will be allowed to participate in the election. Over to you. এখানে প্রশ্ন দুটি আপনার, যেটা ধরেন তারেক রহমান, তার বিরুদ্ধে অভিযোগ থাকলো, একটা হচ্ছে করাপশনের অভিযোগ, আর একটা কিছু সন্ত্রাসী কর্মকাণ্ডের সম্পৃক্ততার অভিযোগ। করাপশনের অভিযোগটা মেইন অভিযোগ তার বিরুদ্ধে। সেরকম একটা জায়গাতে তারেক রহমান দেশের বাইরে চলে গেল, চলে যেতে বাধ্য হলো। দলের প্রধান বেগম খালেদা জিয়া, তার বিরুদ্ধে করাপশনের অভিযোগ, তার শাস্তি হলো, নেতৃত্ব শূন্য হয়ে পড়লো বিএনপি। সেই বিএনপি টিকে থাকলো, সেই বিএনপি এখন বাংলাদেশের বড় রাজনৈতিক দল। তাহলে প্রশ্ন আসে যে আওয়ামী লীগের শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ, করাপশনের অভিযোগ, সন্ত্রাসের অভিযোগ, বহুবিধ অভিযোগ, জোর করে ক্ষমতায় থাকার অভিযোগ, বহুবিধ অভিযোগ। তাহলে এখন তারেক রহমান যদি ফিরে আসতে পারে, ফিরে আসবে, একটা সময়ের ব্যাপার। বেগম খালেদা জিয়া শাস্তি, তার সে জেল মুক্ত হতে পারে, তার কেসগুলো নিষ্পত্তি হয়ে যেতে পারে। তাহলে আওয়ামী লীগের ক্ষেত্রে নেক্সট নির্বাচন বা রাজনীতিতে ফিরে আসা এত কঠিন কেন আওয়ামী লীগের ক্ষেত্রে? এখানে বিষয় দুটি। এক নম্বর বিষয়, তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ ছিল দুর্নীতির। তারেক রহমানের বিরুদ্ধে এই অভিযোগ ছিল না যে তারেক রহমান বাংলাদেশের মানুষকে, নিরীহ মানুষকে হত্যা করে পালিয়েছে। তারেক রহমানের বিরুদ্ধে এই অভিযোগ ছিল না যে সে 1-1.5 মানুষকে, ক্ষমতা থেকে যাওয়ার আগে 1-1.5 মানুষ হত্যা করেছে, প্রকাশ্যে গুলি করে, হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ হত্যা করিয়েছে শেখ হাসিনা। এরকম কোন অভিযোগ তারেক রহমানের বিরুদ্ধে ছিল না। সেই কারণে আপনি যখন করাপশনের অভিযোগ নিয়ে আলোচনা করবেন, সেই করাপশনের অভিযোগ, আওয়ামী লীগের করাপশনের অভিযোগ নিয়ে আপনি আর আমি তর্ক করতে পারবো, কথা বলতে পারবো, আলোচনা করতে পারবো। কিন্তু আওয়ামী লীগ যে জায়গাটাতে ঠেকে যায়, সেই জায়গাটাতে হচ্ছে ক্ষমতা থেকে যাওয়ার আগে জুলাই আগস্টে তার বিরুদ্ধে যে আন্দোলনটা হয়েছে, সেই আন্দোলনটাতে সে পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, তার দলের নেতাকর্মীদেরকে দিয়ে যেভাবে গুলি করে মানুষ হত্যা করেছে, হত্যা করানোর যে সমস্ত তথ্য প্রমাণ রয়ে গেছে, সেই সমস্ত কারণে আওয়ামী লীগ এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছে না যে তারা কত বড় ক্রাইম করেছে, কত বড় অন্যায় করেছে। আমার বক্তব্যটা হচ্ছে, আওয়ামী লীগ যত দ্রুত এটা বুঝবে তাদের জন্য তত মঙ্গল। আর যদি বুঝতে না পারে, তাহলে এই অভিযোগ নিয়ে, এই গণহত্যার অভিযোগ নিয়ে আওয়ামী লীগের পক্ষে রাজনীতিতে ফেরা খুব কঠিন হবে। শেখ হাসিনার লিড পজিশন, শেখ হাসিনা এবং শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশ, এটা এটা একটা খুবই, কি বলবো, যে পৃথিবীর ইতিহাসে সম্ভবত এরকম ঘটনা খুব কম আছে যে দলের প্রধান পালিয়েছে, তার সঙ্গে 300 এমপি পালিয়েছে, মন্ত্রী সহ এমপি পালিয়েছে, তার সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ আমলাদের একটা বড় অংশ পালিয়েছে, তার সঙ্গে মানে বাংলাদেশের যে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম, তার সঙ্গে বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশের জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়েছে। এই যে একটা একটা মানে অভিনব ঘটনা, এটা পৃথিবীর ইতিহাসে আছে কিনা সন্দেহ। তার মানেটা হচ্ছে শেখ হাসিনার বাংলাদেশের সংকটটা সে কতটা তৈরি করেছে। আওয়ামী লীগের মতো এত বড় একটা রাজনৈতিক দল এমন ভাবে ক্ষমতায় 15 বছর থাকলো, 16 বছর থাকলো, যে তার পায়ের নিচে কোনো মাটি থাকলো না। এখন আওয়ামী লীগ এটা বলার চেষ্টা করে যে না, এটা আর্মি তাদের সঙ্গে বিট্রে করেছে। হ্যাঁ, আর্মি তাদের পাশে দাঁড়ায় নাই, এটা সত্যি। আর্মিকে গুলি করতে বলা হয়েছিল, আর্মি গুলি করে নাই। কিন্তু আন্দোলনটা তো মূলত ছাত্র জনতা করেছে। আওয়ামী লীগ এটা বুঝতে পারছে না। বুঝতে না পারার কারণে ওই আওয়ামী লীগ মনে করছে যে হুট করে, চট করে, যে টেলিফোনে কথা বলে না, যে চট করে সে দেশে ঢুকে যাবে। বাংলাদেশের বাস্তবতা তেমন না। চট করে দেশে ঢুকে যাওয়ার কোনো সুযোগ নাই। বাংলাদেশের মানুষ করাপশন ক্ষমা করে, ভারতের কথা যেটা আপনি বললেন, ক্ষমা করে, ভুলে যায়, মনে করে যে হ্যাঁ কিছু তো হয়ই, দুর্নীতি। কিন্তু ওই যে রক্ত, মানুষ মারা, চোখের সামনে যেটা দেখেছে, যেটার ভিডিও ফুটে যাচ্ছে, নিরীহ মানুষকে পুলিশ গুলি করে হত্যা করছে, গাড়ির উপর থেকে গুলি করে ফেলে দিচ্ছে, হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করছে মানুষকে, এইটা মানুষ ভুলে যায় না। তো শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এই জায়গাটা আমার ধারণা এখনো পর্যন্ত বুঝতে পারছে না। তো বুঝতে না পারার কারণে এখন তারা যে পলিটিক্স করছে, সেই পলিটিক্সের উপরে ভিত্তি করে আমাকে যদি বিশ্লেষণ করতে বলেন বা মন্তব্য করতে বলেন, তাহলে আমি মন্তব্য করব যে নেক্সট ইলেকশন, অর্থাৎ আগামী 1-1.5 বছরের মধ্যে আওয়ামী লীগের জন্য রাজনীতিতে ফেরা খুবই কঠিন। আওয়ামী লীগ তখনই রাজনীতিতে ফিরবে যদি আওয়ামী লীগের নেতৃত্বে একটা পরিবর্তন আসে। আওয়ামী লীগ যদি মনে করে যে হ্যাঁ, আমরা মানুষ হত্যা করে ভুল করেছিলাম, ওই সময় আমাদের পলিসি ভুল ছিল,
আমরা যে নেতৃত্ব ফেল করেছে, যে নেতৃত্ব বিরুদ্ধে ভয়াবহ করাপশনের অভিযোগ, সেই নেতৃত্বটা বাদ, এখন নতুন এই নেতৃত্ব এখন দেশ চালাবে। তাহলে আমার ধারণা যে আওয়ামী লীগের, যারা আওয়ামী লীগ করতো বাংলাদেশে, ধরেন যারা বাংলাদেশে আওয়ামী লীগ করতো, তারা সবাই তো বাংলাদেশ ছেড়ে চলে যায় নাই, তারা সবাই তো অন্য দলে যোগ দেয় নাই। তার মানে আওয়ামী লীগ তো আছে। আমি যদি বলি যে আওয়ামী লীগ কোথাও নাই, সেটা তো ঠিক না, আওয়ামী লীগ আছে। তো আওয়ামী লীগ আছে, তারাও বিক্ষুব্ধ বর্তমান নেতৃত্বের উপরে, বিগত নেতৃত্বের উপরে। তাদের সামনেও একটা ওয়ে আউট দেখাতে হবে যে তারা যাতে আওয়ামী লীগের রাজনীতিটা আবার করতে পারে। মুক্তিযুদ্ধের কথা বলে আওয়ামী লীগ যে পরিমাণ অপকর্ম করেছে, বাংলাদেশের সাথে কেউ তো এরকম অপকর্ম করে নাই। সামরিক সরকার এসেছে আমাদের দেশে, অনেক লম্বা সময় তারা শাসন করেছে, তাদের বিরুদ্ধে বহুবিধ অভিযোগ আছে। 1971 সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে যে জামাত, সেই জামাত ক্ষমতার অংশীজন হয়েছে, তাদের বিরুদ্ধে অভিযোগ আছে। কিন্তু আওয়ামী লীগের মতো এইভাবে মানুষ হত্যা করে নাই তো কেউ। তো সুতরাং এই মানুষ হত্যার জায়গাটাতে আওয়ামী লীগ আটকে গেছে। এর থেকে বের হতে হলে আওয়ামী লীগের একটা ডাইনামিক নেতৃত্ব দরকার, একটা ডাইনামিক সিদ্ধান্ত দরকার। সেটা শেখ হাসিনা বা এই যে পালিয়ে যাওয়া নেতৃত্ব দিয়ে হবে না, এটা আমার ধারণা। I I'm not in disagreement with you about, or I'm not disputing you about what Awami League should do to resurrect its political capital. Right? That Right. is what I'm asking, whether Awami League, because there had been contradictory demands, statements from the ruling dispensation or the forces that supports the ruling dispensation for denying Awami League the space. Yes. Now my question, so the first question is whether Awami League will be allowed to contest. Number two, until and unless someone contests, we really don't know whether it is popular or not. Awami League in power did not allow BNP the space, or BNP also, I should say, in 2014, it should have joined election. That is a separate issue. But unless and until someone is in election, we really don't know what can happen. Because in India, we saw one emergency. I can give Bangladesh reference also, but first Indian example, the emergency, that is a much bigger event than Bangladesh, because we never saw such things, only once in 77, 78 years. And after that 2.5 years of Janata Party rule, it is Indira Gandhi who came back with a huge majority. Then Rajiv Gandhi with a historic majority. So we really don't know. I mean, the proof of the pudding is election. And about Bangladesh, it is the Jamaat which was accused of the December 14 killings of intellectuals. And this year, that same Jamaat was going and garlanding or presenting its way. So history is very interesting. I mean, we just have to see let us just get back to the results. Will Awami League be allowed to participate in the election? Then whatever happens, I mean, whether they get votes, don't get votes, is something different. দেখেন, আপনি যে ভারতের ইন্দিরা গান্ধীর ইমার্জেন্সির কথা বলছেন, 1971 সালের 14ই ডিসেম্বর জামাতের যে বুদ্ধিজীবী হত্যা, সেটার কথা বলছেন, আরো অনেক এক্সাম্পল দেয়া যাবে। ইন্দিরা গান্ধীর ইমার্জেন্সি পিরিয়ডের সঙ্গে আমাদের এই সময়টার প্রথমত কথা, ভারতের সঙ্গে যে কোনো ইস্যুতেই বাংলাদেশের তুলনা করাটাকে একটু অস্বাভাবিক, সরাসরি যায় না, আপনিও নিশ্চয়ই সেটাই করছেন। তো এই জায়গাটাতে যেটা হচ্ছে যে ইন্দিরা গান্ধী 22 দিনের আন্দোলনে কোনো একটা প্রদেশে, ধরেন বাংলাদেশ যদি ভৌগোলিক অবস্থানের কথা চিন্তা করতে গেলে বাংলাদেশের ভারতের একটা প্রদেশের সমান, সেরকম একটা জায়গাতে 22 দিনের আন্দোলনে 1000 থেকে 1500 মানুষ হত্যা করেনি। ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে এই অভিযোগ নেই। বা পৃথিবীর একেবারে নিকৃষ্টতম ডিক্টেটরদের ছাড়া, ধরেন আসাদ ছাড়া বা কিম ছাড়া, উত্তর কোরিয়ার কিম ছাড়া বা পুতিন ছাড়া, এইরকম ডিক্টেটর ছাড়া, বা মিয়ানমারের সামরিক জান্তা ছাড়া, এইরকম ডিক্টেটর ছাড়া কোনো একটা পলিটিক্যাল, মানে হাফ পলিটিক্যাল কোন লিডারও, তার এগেইনস্টে একটা মুভমেন্ট হয়েছে, সেই মুভমেন্টটাকে সে
কন্ট্রোল করার জন্য 22 দিনের একটা আন্দোলন, সেই আন্দোলনের অনেক প্রেক্ষাপট আছে, আমি মূলত উত্তাল সময়ের কথা বলছি। আন্দোলনে 1 থেকে 1,500 মানুষকে হত্যা করার ঘটনা পৃথিবীর ইতিহাসে খুব কম জায়গাতে ঘটেছে। চীনে ঘটেছে, সেটা চীনের ব্যাপারটা আলাদা, আমরা চীনকে এই আলোচনার মধ্যে আনি না, কারণ চীনে কি ঘটে সেটা আমি জানি না। ভারতের মণিপুরে কি ঘটে, একজন মানুষ একটা মিছিল করলে সেটাও আমরা জানি। হ্যাঁ, বাংলাদেশে ঢাকা শহরে যা ঘটে আমরা সেটা জানি, পার্বত্য চট্টগ্রামে যা ঘটে সেটা আমরা জানি, কিন্তু চীনের তিয়াননমেন স্কোয়ারে কি ঘটে তার সামান্যতম আমি জানি। সুতরাং চীনকে আমি আলোচনায় আনছি না, আমি আনছি মোটামুটি ভাবে সুস্থ বা গণতান্ত্রিক পরিবেশ আছে মোটামুটি ভাবে সেরকম দেশের কথা। তো সেরকম জায়গাতে আপনি এরকম বাংলাদেশের মতো হাসিনার এই হত্যাযজ্ঞ, এটা আপনি কোথাও পাবেন না। আওয়ামী লীগের এই হত্যাযজ্ঞ আপনি কোথাও খুঁজে পাবেন না, ভারতের কোথাও আপনি পাবেন না। ধরেন গুজরাটের দাঙ্গার কথা আছে, কাশ্মীরে সমস্যার কথা আলোচনা হয়, মাওবাদীদের সঙ্গে আন্দোলনের সমস্যা হয়, আপনি কোথাও ভারতে পাবেন না যে 22 দিনের আন্দোলনে 1,500 মানুষকে হত্যা করা হয়েছে। ভারতের নিরাপত্তা পায়, ভারতের তো অনেকগুলো জায়গাতে এক ধরনের যুদ্ধ পরিস্থিতি বিরাজ করে সবসময়, সেখানেও তো 1,500 মানুষকে হত্যা করেনি ভারতের নিরাপত্তা বাহিনী। উলফার সঙ্গে বহুদিন ধরে তো যুদ্ধ চলেছে ভারতের সামরিক বাহিনীর, এখন না সেটা শান্ত হয়েছে, সেখানেও তো 1,500 মানুষকে হত্যার কোনোদিন অভিযোগ আসছে নাই যে এইরকম নিরীহ ম্যাসাকার করা হয়েছে, ভারতীয় বাহিনী ম্যাসাকার করেছে। তো সুতরাং বাংলাদেশে আওয়ামী লীগ যা করেছে এটা নজিরবিহীন। সুতরাং এই আওয়ামী লীগের এই কর্মকাণ্ডকে পলিটিক্যাল আরেকটা ঘটনার সঙ্গে মেলানো যাবে না। সেই কারণে আওয়ামী লীগের এই হত্যাকাণ্ডের গণহত্যার বিচার ছাড়া, গণহত্যার স্বীকারোক্তি ছাড়া, গণহত্যার দায় দায়িত্ব নেওয়া ছাড়া বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের জন্য স্বাভাবিক অবস্থায় ফেরা অত্যন্ত কঠিন বলে আমার কাছে মনে হয়। যদিও আমি আপনার আগের প্রশ্ন, আগের আলোচনায় বলেছি যে আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ যারা করে তারা আছে, আওয়ামী লীগের কর্মী আছে, সমর্থক আছে, ভোটার আছে, সব আছে, তারা কেউ দল ছেড়ে চলে যায় না, তারা নীরব আছে, কিছু হয়তো গেছে, কিছু হয়তো বিরক্ত হয়ে চুপচাপ আছে, তারা আবার ভোট দেওয়ার সময় গিয়ে হয়তো আওয়ামী লীগকেই ভোট দিবে। কিন্তু তাদের জন্য নির্বাচন, তাদের জন্য রাজনীতি করার একটা স্পেস যতটা না আওয়ামী লীগকে রাজনীতি করতে দেয়া হবে না, এইরকম একটা জায়গা আছে, তার চেয়ে বেশি আওয়ামী লীগের পক্ষে সম্ভবই না এই নেতৃত্বকে দিয়ে। আমি আবারও বলছি, আওয়ামী লীগ যদি তার নেতৃত্ব পরিবর্তন করে, আওয়ামী লীগ যদি দায় দায়িত্ব স্বীকার করে, এবং একই সঙ্গে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া চলবে, আওয়ামী লীগের বিচার হবে, নেতাদের বিচার হবে, শেখ হাসিনার বিচার হবে। কারণ বাংলাদেশের মতো দেশে সেই বিচার কতটা করে যাওয়া যাবে, কতটা একেবারে শেষ পর্যন্ত কার্যকর হবে, সেটা নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারেন, কিন্তু এগুলো হতে হবে। এটা অগাস্ট বিপ্লবের যে স্পিরিট, সেই স্পিরিটের সঙ্গে এটা হতে হবে। এটা যদি না হয়, এটাকে চাপা দিয়ে, এটাকে অস্বীকার করে ডক্টর ইউনূসকে শেখ হাসিনা বলবে যে ফ্যাসিস্ট, বলবে সেই গণহত্যা করেছে, এটা বলা যায়। আমি তো স্বাধীন, আমি তো মুখ দিয়ে বলতে পারি। আমি ধরেন আপনাকে, আপনি হোস্ট করছেন, আপনাকে আমি একটা গালি দিয়ে দিলাম, ভারতকে একটা গালি দিয়ে দিলাম, এটা আমি দিতে পারি। কি করবেন আপনি? কিছুই করতে পারবেন না, হয়তো একটু মন খারাপ করবেন। ভারতের যে দর্শকরা আমার কথা শুনবেন তারা মনে করবেন আরে এরকম একজন সাংবাদিক এত বড় খারাপ একটা কথা বললো, হ্যাঁ, তারা আমাকে আমাকে আমার সম্পর্কে একটা বাজে ধারণা পোষণ করবে। কিন্তু আমি তো দিতে পারি। শেখ হাসিনা এটা দিচ্ছেন, ভারতের থেকে দিচ্ছেন, ওই যে দিচ্ছেন, ওই দিচ্ছেনটা তার জন্য আওয়ামী লীগের জন্য একটা ডিজাস্টার। তার এক একটা শব্দ আওয়ামী লীগের উপরে বোমা বর্ষণ হচ্ছে, আওয়ামী লীগের উপরে বোমা বর্ষণ করছে। ওই যে মিয়ানমারের সামরিক শাসক যেরকম আরাকানে এসে সামরিক বিমান থেকে বোমা বর্ষণ করছে, শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থাতে হেলিকপ্টার দিয়ে বাংলাদেশের নাগরিকদের গুলি করিয়েছে। ভারতের হেলিকপ্টার বাংলাদেশে এসে গুলি করে নাই, মিয়ানমারের হেলিকপ্টার বাংলাদেশে এসে বাংলাদেশের মানুষের উপরে গুলি করে নাই, গুলি করেছে বাংলাদেশের হেলিকপ্টার। বাংলাদেশের হেলিকপ্টার বাংলাদেশের মানুষকে গুলি করে হত্যা করেছে, শেখ হাসিনা করিয়েছে। সুতরাং এই যে এত বড় দায়িত্ব, দায়, এত বড় অপরাধ, এইটা প্রথমত কথা আওয়ামী লীগের বুঝতে হবে, দ্বিতীয়ত কথা আওয়ামী লীগের যে ওয়েল উইশার যারা তাদের বুঝতে হবে। তারা যদি না বুঝতে পারে, আপনি আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দিল কি দিল না তার চেয়ে বড় ব্যাপার, আওয়ামী লীগ নির্বাচনে এসে স্পেসই পাবে না, জায়গাই করতে পারবে না বাংলাদেশের রাজনীতি। আমি সেটা বলতে চাইছি। Fair enough. Fair enough. So this is last question on this relating to Awami League. Bangladeshi politics is, there is a trend. I mean, it is right to more right, more right. It is BNP is right, Jamaat is far right. Army dictators, I'm just leaving them out of this space. So there was, I'm not saying that they were paragon of virtues, Awami League, but principally they were closer to the center.
or just right of center. Now that force is out. So we are left only with right in Bangladesh. And the tendency has always been historically to go to the far and farther right. And we, at least feasibly, we could see, you can explain me, it was very inexplicable why army chief invited Jamaat first into the meeting on August 5th. It is not alphabetical order even. And since then, we saw Jamaat is taking a prime position. We saw forces which are coming up and claiming those positions. We also saw very kind of a host of these people, including this ABT person, etc., are being released with a lot of fanfare. So all these were, and I must also add that Chief Advisor Dr. Yunus just a few days ago has come out and said that Bangladesh will not be a fundamentalist country and etc. So, but certain things are look to be missing here. That is what I feel. What is your take? হ্যাঁ, আপনার অনেক কথার সঙ্গে মানে খুব বড় রকমের দ্বিমত না, তবে এখানে আমার কথাটা একটু অন্যরকম, যে আর্মি চিফ যখন পলিটিক্যাল পার্টি গুলোকে, স্টুডেন্টদেরকে যখন ডেকে একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে কথা বলতে চাইলে, তখন সেখানে তিনি ছোট ছোট অন্যান্য রাজনৈতিক দলগুলোকেও ডেকেছিলেন, সঙ্গে জামাতকেও ডেকেছিলেন। তিনি কথা বলতে গিয়ে জামাতের নামটা আগে বলেছিলেন। সেটা আপনার কানে যেমন লেগেছিল, বাংলাদেশে থেকে বাংলাদেশের বহু মানুষের কানে কথাটা লেগেছিল যে হোয়াই জামাতের কথা তিনি আগে কেন বলছেন, এইভাবে ওটা লেগেছিল। যে কোনো কারণেই হোক তিনি কথাটা বলেছেন, এবং তার একটা প্রতিক্রিয়া হয়েছে। এই যে আপনি প্রশ্নটা করছেন, বা ভারতে যে সমস্ত ব্যাখ্যা, বিশ্লেষণ, পর্যবেক্ষণ যারা বাংলাদেশ নিয়ে পর্যবেক্ষণ করেন, তারাও বিষয়টা পর্যবেক্ষণ করছেন। এটা ওই কথার পরিপ্রেক্ষিতে এসেছে, কিন্তু বাংলাদেশের বাস্তবতা এমন না। মানে আমি যদি আপনাকে একটু ক্লিয়ার করে বলি, যে প্রচারণাটা চলছে, যে বাংলাদেশে ডক্টর ইউনূসের কথা দিয়ে বললেন যে ইসলামিস্ট ফান্ডামেন্টালিস্টরা ক্ষমতা দখল করে নিয়েছে, বা তারা ক্ষমতার খুব কাছাকাছি চলে গেছে, বা তারা খুব কন্ট্রোল করছে। আমি এখানে যেটা বলবো যে নো ইসলামিক পার্টি হ্যাজ সিজড পাওয়ার ইন বাংলাদেশ। It is not also accurate to say that Jamaat is controlling the government, but Jamaater একটা ভূমিকা হয়তো আছে। When religious group can speak freely, তারা যখন খুব মুক্তভাবে কথা বলতে পারে, মুক্ত পরিবেশে কথা বলে, their voice are heard more, মানে আওয়াজটা অনেক জোরে শোনায়, মিছিলটা অনেক বড় দেখায়। This does not mean that they have taken over the entire country. বাংলাদেশের সেরকম বাস্তবতা আছে বলে আমি মনে করি না, আমি এটা দেখি না বাংলাদেশের ভেতরে থেকে। আমি খুব ক্লিয়ারলি বলতে পারি যেটা, যে বাংলাদেশের বাস্তবতাকে যদি ইসলামিস্ট পার্টির, আমি আপনার প্রশ্নের জবাবটা যদি এইভাবে দেই, তাহলে নো রিলিজিয়াস পলিটিক্যাল পার্টি উইল এভার বি এবল টু কাম টু পাওয়ার বাংলাদেশ বাই বিং ইলেক্টেড বাই দ্য পিপল। জনগণের ভোটে নির্বাচিত হয়ে বাংলাদেশে কোনো রিলিজিয়াস পার্টি, ধর্মভিত্তিক রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, আমি সেটা মনে করি না। বাংলাদেশে সেই বাস্তবতা নাই। মানে ভারতে যেরকম বিজেপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছে, বাংলাদেশের প্রেক্ষিত যদি বলেন, ইট উইল নেভার হ্যাপেন ইন বাংলাদেশ। এটা আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি। দেয়ার ইজ নো রিয়ালিটি টু রিলিজিয়াস পার্টিজ উইল কাম টু পাওয়ার বাংলাদেশ বাই রেভলিউশন। বিপ্লব করেও তারা ক্ষমতায় আসতে পারবে না। they are basically running a propaganda about the Islamic parties in Bangladesh. একটা প্রোপাগান্ডা চলছে যে বাংলাদেশ ইসলামিক পার্টি, বাট তাদের ভয়েস আছে, এটা আমি অস্বীকার করি না। মানে যে প্রোপাগান্ডাটা চলছে, সেই প্রোপাগান্ডাটা আমার কাছে মনে হয় যে আনডিজারেবল, Propaganda, সঠিক না। propaganda, is it being done from outside or it is a fight inside? We see it is a fight inside. Forces are Fight trying to wrest power. fight inside too little. Fight inside too little. প্রোপাগান্ডাটা আসছে মূলত ভারত থেকে, মূলত যে বাংলাদেশে একটা ইসলামিস্ট পার্টিগুলো, ইসলামিস্ট Will you party call it ক্ষমতা, propaganda or it is our sensitivity because of certain issues which we'll talk later?
সেন্সিটিভিটি যদি হয় তাহলে সেটা নিয়ে আমার কোনো প্রশ্ন নাই। ভারত একটা সেন্সিটিভিটি দেখাবে। ভারত বাংলাদেশের বন্ধু, 71 টু 2006 অনেক জটিলতা গেছে, যাবে, সেটা যায়, কিন্তু ভারত বাংলাদেশের বন্ধু, পার্শ্ববর্তী সবচেয়ে বড় দেশ সব অর্থে, সামরিক, আর্থিক, জনসংখ্যা, ভৌগোলিক সব অর্থে। তো সেরকম একটা দেশ যদি সেন্সিটিভিটি দেখায় তাহলে সেটা নিয়ে সমস্যা নেই। সমস্যাটা হয় যদি তারা প্রোপাগান্ডার অংশীজন। প্রোপাগান্ডাটা কে? ভারতের আমি কার বিরুদ্ধে অভিযোগ করছি? আপনার বিরুদ্ধে? আপনার বিরুদ্ধে অভিযোগ করছি না, বাট কিছু সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগটা আছে। এক নাম্বার, সোশ্যাল মিডিয়ায় অভিযোগটা আছে। এমনকি ভারতের মেন স্ট্রিম মিডিয়া যেটা বলে, ধরেন আপনার আনন্দবাজার, এবিপি আনন্দ, এমনকি এনডিটিভি, তারা যে বাংলাদেশ বিষয়ক যে যে আপনি একটু খেয়াল করে দেখবেন বাংলাদেশ সরকারের অবস্থানটা, যে বাংলাদেশ এবং ভারত সাংবাদিকদের ভিসা পাওয়ার ক্ষেত্রে এক ধরনের একটা জটিলতা আছে। জটিলতা আছে বলতে আমি সেটা বললাম, কারণ আমি কখনো ভিসা আটকায়নি, আমি সবসময় ভারতের ভিসা পেয়েছি। একটা সময় লাগে হয়তো, নর্মালি একজন মানুষের হয়তো 7 দিন লাগে বা 3 দিন লাগে, আমার ক্ষেত্রে হয়তো 7 দিন লাগে বা 10 দিন লাগে, জানতে চাই যে আমি কেন কেন যাব, বাট এটাকে আমি কোনো কিছু মনে করি না, এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া ভিসা। কিন্তু বাংলাদেশে যখন এই যে সংখ্যালঘুদের উপরে নির্যাতনের অভিযোগগুলো আসলো, তখন বাংলাদেশের আপনি ভূমিকাটা খেয়াল করে দেখেন, তখন বাংলাদেশ কি করলো? তখন বাংলাদেশ যেটা করলো, বাংলাদেশ ইন্ডিয়া সহ সকল দেশের সাংবাদিকদের জন্য ভিসা উন্মুক্ত করে দিল। উন্মুক্ত মানে যে সকালে পাসপোর্ট জমা দিয়ে বিকালে ভিসা পেয়েছে, এরকম বহু ঘটনা আছে। দিল্লিতে আছে, কলকাতাতে আছে, আগরতলায় আছে, আরো অন্যান্য জায়গাতে আছে। নিউ ইয়র্কে এরকম ঘটনা ঘটেছে, লন্ডনে এরকম ঘটনা ঘটেছে, সকালে পাসপোর্ট জমা দিয়ে বিকালে পেয়েছে। অর্থাৎ বলা হয়েছে তোমরা আসো দেখো। কিন্তু আমি দেখেছি, আমি লক্ষ্য করেছি, আমি খুব ভালো মতো পর্যবেক্ষণ করেছি ইন্ডিয়ান মিডিয়া, নট অনলি সোশ্যাল মিডিয়া। তারা যেটা করেছে, যে জায়গাটা আমার খুব বড় রকমের ভারতীয় মিডিয়ার বিরুদ্ধে আপত্তির জায়গাটা হচ্ছে এই প্রোপাগান্ডাটা। ধরেন ভারতের একজন মানুষ বিশ্বাস করছে, আমি ওই মানুষটাকে দোষ দিচ্ছি না, ভারতের একজন মানুষ বিশ্বাস করছে যে বাংলাদেশে শত শত হিন্দুকে হত্যা করা হয়েছে বা হত্যা করা হচ্ছে। আমি শেষ করি দাদা, আমি শেষ করছি। এই যে বিশ্বাস করানো হচ্ছে, এই বিশ্বাস করানোর ঘটনা বাংলাদেশে ঘটছে না এই মুহূর্তে। ধরেন আমি প্রতিদিন সকালবেলা নিউজ রুমে আসি, যেমন গত 7 দিনের কথা বলি, একটি ইনসিডেন্ট নাই যেটা আমার কাছে মনে হয়েছে অমুক জায়গাতে আছে। তো ভারতের মিডিয়া কি করেছে আমি খুব সংক্ষেপে শেষ করে দিচ্ছি। যে ধরুন একজন বাংলাদেশে অবস্থানরত একজন সংখ্যালঘুর একটা বক্তব্য প্রচার করছে। বক্তব্যটা কি? যে হ্যাঁ, আমরা খুব ভয়ে আছি, আমরা খুব সংকটে আছি, আমরা মনে করছি যে কোনো সময় আমাদের উপর আক্রমণ হতে পারে, আমরা শুনেছি অমুক জায়গায় আক্রমণ হয়েছে। এই যে সে সংখ্যালঘু মানুষটির বক্তব্য, এই বক্তব্যটি অসত্য নয়, আমি এটাকে অস্বীকার করছি না। কিন্তু ইন্ডিয়ান মিডিয়া যেটা করেছে, এনডিটিভি যেটা করেছে, এবিপি আনন্দ যেটা করেছে, অন্যান্য আরো অনেক ছোট ছোট স্যাটেলাইট চ্যানেল যেটা করেছে, ওই বক্তব্যটা একটা সাইডে প্রচার করেছে আর ওই স্ক্রিনকে 2 ভাগ করেছে। 2 ভাগ করে যেটা করেছে, আরেক ভাগে 5 অগাস্টের আগে শেখ হাসিনার চালানো যে ম্যাসাকার, সেই ম্যাসাকারের ছবি দেখিয়েছে। বলছে যে বাংলাদেশের সংখ্যালঘুদের হত্যা করা হচ্ছে, ছবি দেখানো হচ্ছে 5 অগাস্টের আগের, 5 অগাস্টের পরের না। ইন্ডিয়ান যে সমস্ত সাংবাদিক বন্ধুরা বাংলাদেশে এসেছেন, তাদেরকে কোথাও আটকানো হয়নি। আপনি যদি মনে করেন যে কালকে বাংলাদেশে আসবেন, এসে আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন বাংলাদেশে। আপনি পার্বত্য চট্টগ্রামে যান, ইসকনের যে ঘটনাগুলো সেখানে ঘটছে, যে একটা বড় হিন্দু সম্প্রদায় সেখানে আছে, তাদের সঙ্গে যান, তারা কি বলবেন? হ্যাঁ, আমরা শঙ্কায় আছি, হ্যাঁ আমরা ভয়ে আছি, আমরা মনে করছি যে কোনো সময়। এটা একটা সরকারের জন্য দুর্বলতা। একটা বাংলাদেশের একজন মানুষ ভয়ে থাকবেন কেন? এটা সরকারের দুর্বলতা, সরকারের এটা কাটানো দরকার ছিল। কিন্তু শত শত হিন্দু হত্যা করা হচ্ছে, মন্দির ভাঙা হচ্ছে, জ্বালাও পোড়াও করা হচ্ছে, এই ঘটনা তো বাংলাদেশে ঘটছে না। কিন্তু ইন্ডিয়ান মিডিয়া, ভারতীয় যারা বাংলাদেশ বিষয়ে খোঁজ রাখেন, তাদের মনে এই বিশ্বাসটা তৈরি করে দিয়েছে। এইটা আমার কাছে আপত্তিকর। Murtuza, I don't, I fully appreciate your point, but I can only say a couple of things. Number one, that things did happen, and in India, when something, as you said, when something happens, to give you one good example, not a very palatable example, but an example, is Godhra riots, right? Actually, it was post-Godhra riots. Some 59 people were burned alive and they were devotees. They were inside a coach, they were locked and burned alive, and after that there was a reaction. I think for the first time Indian media did, I don't disagree that there were someone was jumping up and down about taking some portion of Chittagong, and it was funny, and but that's wrong.
I cannot, you and me cannot control every media. That you also know, in your country also. You cannot control every media. So we can maintain standards. And then there were some very wrong signals from the government side. And see, they look at the Hindu Christian Oikko Porishad leader. He is, just on the run. The Chinmay Prabhu came up, he is arrested. And you also posted in the morning that it was, almost in these lines, not in so many words, that it was not required. In the evening, though, you changed your stance. So let us get out of here this particular topic.